আগামীকাল ভোট, আপনারা উৎসবের সাথে ভোট দিতে যাইবেন। অবশ্যই দাঁড়িপাল্লা। ইয়েস, কসবা। হ্যাঁ, এবারে পরিবেশ কেমন মনে হয় আপনার নির্বাচনের পরিবেশ? অনেক ভালো। এত বছর ধরে ভোট মানেই ছিল ভয়, কারচুপি, নাটক আর আগেই লেখা ফলাফল। কিন্তু কালকের ভোট আলাদা। এই ভোট কোনো দল বাঁচানোর ভোট না, এই ভোট কোনো নেতার মুখ বাঁচানোর ভোট না, এই ভোট আপনার জীবনের হিসাব চাওয়ার ভোট। আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশের এক নতুন অধ্যায়, এক নতুন কাল পর্ব। এই বাংলাদেশে কি হবে সেটা বলার আগে আমি আপনাদেরকে একটা কবিতার কিছু অংশ শোনাই। কবিতাটা অনেকেই শুনছেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। নাম হইতেছে কেউ কথা রাখেনি। আমি মাঝখান থেকে পড়তেছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। আপনি কই বাচ্চাটা না যে একটাও রয়্যালগুলি কিনতে পারেনি শৈশবে? আপনি কই শিশুটা না যাকে দেখিয়ে দেখে লেবেন চুষ খেয়েছে লস্কর বাড়ির ছেলেরা? আপনি কি সেই কিশোরটা না যে ভিখিরির মতো চৌধুরীদের বাড়ির গেটে দাঁড়িয়ে দেখেছে ভিতরের উৎসব, কেউ আপনার দিকে ফিরেও তাকায়নি? আপনি কি সেই কিশোরটা না যার কাঁধে আপনার অক্ষম দরিদ্র বাবা হাত রেখে পরম মমতায় বলেছিল, দেখিস একদিন আমরাও? আপনি তো সেই যার দেখা হয়নি কিছুই, কোনো স্বপ্নই পূরণ হয়নি। আপনি তো জানেন আমাদের স্বপ্ন পূরণ হওয়ার না। আজকে আপনি কি সেই পিতা না যে ঠিক আপনার বাবার মতোই আপনার সন্তানের একটা সামান্য আবদার পূরণ করতে পারছেন না? আপনার স্ত্রীর জন্য একটা শাড়ি উৎসবে, অন্য কখনো না। সন্তানের জন্য কাপড় জুতা উৎসবে, অন্য সময় না, সব সময় না। কিনে দিতে পারছেন না। অসুখে চিকিৎসা, স্কুলের বেতন, বাসার ভাড়া, সপ্তাহান্তে একটু মাছ বা মাংস তুলে দিতে পারছেন? আমরা অধিকাংশই পারি না। এটা কোনো জীবন। আমাদের বাবা মায়েরা একটা বাচ্চাকে মাদ্রাসায় দেয়, কেন দেয় জানেন? অনেক কারণ আছে, কিন্তু একটা বড় কারণ, তারা জানে তার ইহজগতে সে সুখ পায়নি, শান্তি পায়নি। পরজগতেও যদি একটু শান্তি পায়, খোদা তাআলা যদি রহম করেন, তাহলে বেহেশতে যদি জায়গা দেন। কিন্তু কিভাবে দিবেন? জীবনে তো কোনো সওয়াব অর্জন করতে পারেনি সে তো গুনাহগার। মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা জিনিস চলতে থাকে: সাদকায়ে জারিয়া, উপকারী ইলম এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সাদকায়ে জারিয়া কেমনে থাকবে? তার তো সংসারই চলতো না। আর ইলম থাকলে তো এই ব্যর্থ জীবন থাকতো না। একটাই আছে উপায়, যদি সন্তান নেক হয়, নেক সন্তান যদি আমার থাকে, তার দোয়া আমার আমলে যুক্ত হবে। তাই মাদ্রাসায় বাচ্চাদের দেয়, যেন ওই বাচ্চার ওসিলায়
খোদা তাআলার দয়া হয়, রহম করেন, বেহেশতে একটু জায়গা দেন। আপনি ইহজগতে তার একটা মর্যাদার জীবন নিশ্চিত করতে পারলেন না, তার জীবনে ন্যায় ইনসাফ দিলেন না। আপনার জুডিশিয়ারি করাপ্ট, টাকা দিয়ে রায় কেনা যায়। আপনার আমলাতন্ত্র দুর্বিনীত, আপনার পুলিশ নির্মম, আপনার রাষ্ট্র অন্ধ। তাকে আপনি কিছুই দিতে পারেন না। আবার তার আল্লাহ খোদা, যার কথা চিন্তা করে ইহজগতের যন্ত্রণা সে সহ্য করে, তারে আপনি কায়রা নিতে চান কেন? বাইরে কোন অধিকারে, কোন সাহসে নিতে চান? এমপি হইবেন, হইয়া যাদের ভোটে এমপি হইবেন তাদের কথা ভুলে যাইবেন তো? হ্যাঁ, অবশ্যই ভুলে যাবেন। আপনি প্রথমে শুল্কমুক্ত গাড়ি আমদানি করবেন, তারপরে ঢাকার একটা প্লটের আবেদন করবেন। লজ্জা লাগে না? আপনি দেশ বা মানুষের সেবা করতে আসেন নাই, আসছেন রাষ্ট্রের সম্পদ লুট করতে। হাসিনার আমলে $234 বিলিয়ন লুট করে নিয়ে গেছে হাসিনা এবং তার লোকজন। কত টাকা জানেন? বাংলাদেশের মতো 4টা দেশকে 1 বছর চালানো যায় এই টাকায়। কি বিপুল পরিমাণে টাকা! এটা নিয়ে অল্প কিছু মানুষ, সবাই এখন বিদেশে বসে মৌজ মাস্তি করতেছে। কোনোটাই নিজের উপার্জনের টাকা না। এ টাকা তো হাসিনার আমলে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 55 বছরে এরকম টাকাই পাচার হয়েছে প্রত্যেক বছর। আমরা গরিব না তো? আপনি গরিব না, আপনাকে গরিব বানায় রাখা হয়েছে, আমাদেরকে গরিব বানায় রাখা হয়েছে। এটা আপনার টাকা। এই $234 বিলিয়ন এটা আপনার টাকা। আপনার টাকা চুরি হয়েছে জন্যই তার ঘাটতি আপনার কাছ থেকে পুষায় নেয়। এই চুরি যদি না হইতো তাহলে আজকে যে সাবান 55 টাকায় কিনতেছেন সেটা আপনি 5 টাকায় কিনতে পারতেন। আপনি যদি শুধু টাকা চুরি ঠেকাইতে পারেন, টাকা পাচার ঠেকাইতে পারেন, আর কিচ্ছু করা লাগবে না, আপনি 55 টাকার সাবান 5 টাকায় কিনতে পারবেন। এই টাকা পাচার করে কিভাবে জানেন? ব্যাংক থেকে লোন নেয় আর শোধ দেয় না। ব্যাংকের যে ম্যানেজার ডিরেক্টর যে লোনটা দিছে সেও জানে এই টাকাটা ফেরত আসবে না, নিজেরাও কিছু নেয় আর লোন স্যাংশন করে দেয়, আর টাকাটা লোন নিয়ে পাঠায় দেয় দেশের বাইরে হুন্ডি কইরা, আর শোধ দেয় না টাকাটা। এইটারে বলে খেলাপি ঋণ। টাকা পাচারের সবচেয়ে বড় সিস্টেম হইতেছে এই খেলাপি ঋণ। এই ঋণ শোধ করতে হয় না, খালি রিশিডিউল করে, মানে টাকা দেওয়ার টাইম আসলে টাইম বাড়ায় নেয় লোন শোধ করার। এইভাবে চলতে 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 একসময় ব্যাংকই বলে, আরে দূর, এ টাকা ফেরত আসবে না, বাদ দাও, লিল্লা করে দাও। কি মজা! বিএনপি বলতেছে দুর্নীতি দূর করবে, টাকা পাচার থামাবে, পারবে না। টাকা পাচার করার জন্য তো বিএনপি ইলেকশনে আসছে। এদের ক্যান্ডিডেটদের 59% খেলাপি ঋণ আছে, মানে 300 ক্যান্ডিডেটের মধ্যে 177 জনের খেলাপি ঋণ আছে। সে দেখে শুনেই এই চোর ডাকাতদের নমিনেশন দিছে। আপনাদের ভোট দিবেন আর 55 টাকার সাবান 70 টাকায় কিনবেন। এখন দেশে থাকতে ঈদের সময় নানা ধরনের অনুষ্ঠান হয়, সংবাদ টংবাদ হয়। একটা সংবাদ দেখছিলাম, একজন বুড়ি মহিলা, তাকে জিজ্ঞেস করছে ঈদের দিনে আপনি কি খাবেন? ওই বুড়ি মহিলা বলছে, একটা ডিম পাইলে রান্না করে খাইতাম। এইটা আমাদের দেশের মানুষ, আর এই দেশের মানুষের টাকা চুরি করে, এই দেশের মানুষের টাকায় ফুটানি করে। তো বিএনপি না আসলে তাহলে কি হবে? জামাত এনসিপি এই সিস্টেমের মধ্যে নাই, তাদের দলে চোর নাই, তাদের ক্যান্ডিডেটদের মধ্যে খেলাপি ঋণ নেওয়ার লোক নাই, তার আগে ক্ষমতা তো ছিল না, তাদের বিরুদ্ধে লুটপাতের কোনো ইতিহাস নাই, তারা পারফেক্ট না আমি জানি, কিন্তু তারা ক্লিন, পরিষ্কার। পরিষ্কার এই রাষ্ট্রকে গড়ে তোলার যে পরিস্থিতি তাদের, তার মধ্যে কোনো খাদ নাই, এই প্রতিশ্রুতির মধ্যে কোনো প্রতারণা নাই। আর এই 12 তারিখে জামাত এনসিপি জিতলে আমরা কোথায় যাব? মির্জা ফখরুল বলছেন আমরা নাকি দেশটাকে পিছাই নিয়ে যাব। যে ঠিকই বলছেন, আমরা পিছাই যাব, আমরা পিছাই যাব খেলাফায়ে রাশেদিনের ইনসাফের যুগে। সেই যুগে যাব যেখানে শাসন মানে ছিল না ক্ষমতার দম্ভ, শাসন মানে ছিল সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি। আমরা যাব সেই শাসনের দিকে যেখানে আমির রাতের অন্ধকারে শহরে ঘুরে বেড়াইতেন, নিজে কাঁধে খাবারের বস্তা তুলে নিতেন, খুঁজে খুঁজে দেখতেন কোথাও কোনো মা, কোনো শিশু না খেয়ে আছে কিনা, কোথাও কোনো শিশু অনাহারে কাঁদতেছে কিনা। যেখানে শাসক বলতেন ইউফ্রেটিস নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মরে তার দায় আমার উপরে। সেই খেলাফতে শাসক কোনো আলাদা শ্রেণী ছিলেন না, তার জন্য ভিআইপি টার্মিনাল থাকতো না, তার জন্য প্লেনে ফার্স্ট ক্লাস বিজনেস ক্লাস থাকতো না, তার জন্য আলাদা ভবন থাকতো না। তিনি থাকতেন সাধারণ মানুষের মতো, খাইতেন সাধারণ মানুষের খাবার, তাই তিনি কাঁদতে পারতেন সাধারণ মানুষের কষ্টে। হ্যাঁ মির্জা ফখরুল, আমরা পিছনেই যাইতে চাই, আমরা সেই পিছনে যাইতে চাই যেখানে রাষ্ট্রের শক্তি ছিল ইনসাফ, আইনের শক্তি ছিল নৈতিকতায়, আর রাজনীতির মাপকাঠি ছিল
সৃষ্টিকর্তার প্রতি নত হওয়ার ক্ষমতা। আর আপনাদের সামনে যাওয়া যদি হয় লুটের স্বাধীনতা, ভয়ের শাসন আর মিথ্যাকে নীতিতে পরিণত করা, তাহলে হ্যাঁ, আমরা সেই সামনে যাওয়া চাই না। আমরা ফিরে যেতে চাই খেলাফায়ে রাশেদিনের সেই ন্যায় ভিত্তিক শাসনে, যেখানে ক্ষমতা ছিল ইবাদত আর রাষ্ট্র ছিল মানুষের আমানত। জামাত এনসিপির সরকার ক্ষমতায় আসলে একটা জিনিস ধরে রাখতে পারেন, বাংলাদেশ থেকে দুর্নীতির উচ্ছেদ হবে। তারপরে আমরা বাংলাদেশকে একটা দরিদ্র বান্ধব রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। শুধু দরিদ্র বান্ধব না, আমরা বাংলাদেশকে মানুষ বান্ধব রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। আমরা কাউকে শাসন করতে চাই না, আমরা কারো উপরে আধিপত্য কায়েম করতে চাই না। আমরা চাই যদি সম্ভব হয় এদেশে প্রত্যেকটা মানুষকে সাহায্য করতে। আপনি সংখ্যাগুরু হন, সংখ্যালঘু হন, আপনি যে কোনো ধর্মের হন না কেন, আপনি সাঁওতাল হন, গারো হন, চাকমা হন, পাহাড়ি হন, সমতলী হন, আপনি খ্রিস্টান হন, আপনি মৌলবাদী হন, আপনি নারী হন, পুরুষ হন, হিজড়া হন, এই রাষ্ট্রে আপনি আগে মানুষ, তারপরে নাগরিক। আমরা জানি একজন মানুষ আরেকজন মানুষকে কষ্ট দিয়ে বাঁচতে চায় না। মানুষ চায় একে অপরের সুখের ভেতর দিয়ে বাঁচতে, আর একজনের দুঃখের উপরে দাঁড়ায় না। আমাদের সবার ভেতরে ওই মানুষটাকে মেরে ফেলা হয়েছে। এই 55 বছরে আমরা অন্তরের ওই মানবিক আলো আবার জ্বালাবো। ঘৃণা আর অবজ্ঞার উপরে দাঁড়ায় কোনো সমাজ টেকে না।